বসে আমার দিকে তাকিয়ে আছে, কেমন ভাবে যেন পর্যবেক্ষণ করছে। আমি হাতে মোবাইলটা নিয়ে দেখি সকাল 8টা বেজে গেছে। তারপর ওর দিকে তাকিয়ে মুচকি হাসলাম। ও একটু নড়ে চড়ে বসলো। আমি উঠে বসে আমার হাত পায়ের আঙুলগুলো মোচড়াতে লাগলাম, মানে আঙুল ফুটাতে লাগলাম। এটা একটা বদ অভ্যাস। ঘুম থেকে উঠে আমার হাত ও পায়ের আঙুল ফুটাতে হয়, নাহলে হাত পা ব্যথা করে। ঘুম ভালো হয়েছে? হুম। এখন তাহলে উঠে ওয়াশরুমে যাও, তারপর আমি তোমাকে ফ্রেশ করে দিব। চলো নেমে পড়ো। এই তো, গুড বয়। এখন ওয়াশরুমে যাও, আমি বাইরে দাঁড়াই। আমি বাইরে এসে দাঁড়ালাম। ও ওয়াশরুমে আছে। ভাবতেই অবাক লাগে, আমার হাজবেন্ডকে একটা বাচ্চার মতো ট্রিট করতে হয়। ও কিছুক্ষণ পর আমাকে ডাকলো, পুতুল বউ, আমার ব্রাশ করিয়ে দাও। ওরে আল্লাহ গো, এত জোরে কেউ চিৎকার করে? কানটা ফেটেই গেল। এই জাঙ্কুক, এত জোরে চিৎকার কেন করলে? আমি তো তোমার সামনেই আছি, তাই না? আসো, এই টুলে বসে, আমি ব্রাশ করিয়ে দিচ্ছি। ওকে ব্রাশ করানোর সময় ওর বড় বড় দাড়ি গোঁফগুলো খুব ডিস্টার্ব করছিল, তাই ভাবলাম ওর চুল দাড়ি কেটে দেব, আগের মতো করে গুছিয়ে দেব। আগে যেমন ভাবে থাকতো পরিপাটি, ঠিক তেমন। কিন্তু মুশকিল হলো, ওকে বাইরে নেওয়া পসিবল না, আর লোক দিয়ে করালে ওই লোককে যদি কামড় দেয়। তাই ভাবলাম আমি যা পারি সেভাবেই ওর চুল দাড়ি কেটে দেব। তাই ওকে বসিয়ে বাইরে যেতে নিলাম, কিন্তু ও আমার ওনার কোনা ধরে বসে আছে। তাই ওকে সাথে নিয়ে বাইরে আসলাম। কোনোভাবেই সে আমার ওনা ছাড়বে না। বাইরে আসার সাথে সাথে সব কাজের মানুষ দৌড়ে বাইরে চলে গেল। এটা কেমন কথা? আজব। তাদের উপর আমার একটু রাগ হলো। পরে মনে পড়লো, ও মনে হয় ওদের কামড় দিয়েছে বা মেরেছে, তাই ভয়ে পালিয়েছে। আমি দাদার কাছে গেলাম। উনি সোফার মধ্যে বসে পেপার পড়ছিলেন। আমার সাথে জাঙ্কুকে দেখে দাঁড়িয়ে গেল তিনি। আরে, ওকে বাইরে আনলে কেন? আবার মারামারি না শুরু করে দেয়। না না দাদা, মারামারি করবে না, ও ভদ্র বাচ্চা হয়ে গেছে। দাদা, আপনার কাছে কেচি আছে? কেচি দিয়ে কি করবা? ওর চুলগুলো ছোট করব, খুব বড় বড় হয়ে গেছে। ছোট করে দিলে ওর একটু ভালো লাগবে, আর দেখতেও ভালো লাগবে। আছে নাকি কেচি? আছে, কিন্তু ও কেচি দেখলে ভয় পায়, আর অন্য মানুষদেরও তো সহ্য করতে পারে না, তুমি জানোই। তাই চুলও কাটা হয়নি। আমি দিচ্ছি, দেখো বুঝিয়ে চুল টুল কাটতে পারো কিনা। জাগো, কোনাটা ছাড়ো, পুরোটা নিয়ে পেঁচিয়ে ফেলেছো কেন হাতে? দাদার সামনে আমি লজ্জা পাচ্ছি না? আমি খেলছি না, দেখো কি সুন্দর ফুল বানিয়েছি। ও সুন্দর, কিন্তু এখন দাও, রুমে গিয়ে খেলো। দাদা কাপড়ে পেঁচানো একটা কেচি আমাকে দিল। আমি জাঙ্কুকের হাত ধরে ওকে আবার রুমে নিয়ে আসলাম। তারপর ওকে বসিয়ে দিলাম একটা টুলে। এই ছেলেটা তো লম্বা কেন? ও বসে আছে, তাও আমি ওর বরাবর হতে পারছি না। দাঁড়ালে তো কাঁধ অব্দিও হই না আমি। ও আবার আমার ওনা নিয়ে খেলা শুরু করলো। এই তো সুযোগ। আমি কাপড় থেকে কাঁচি বের করে এক মুঠো চুল ধরে ক্যাচ করে কেটে দিতেও লাফিয়ে উঠলো। আমার হাতে কেচি দেখে ভয়ে চিৎকার করে উঠলো, তুমি আমাকে মারতে আসছো? আমাকে মেরো না, আমাকে ছাড়ো। পাগলের মতো প্রলাপ বকতে শুরু করলো জাঙ্কুক, আর লাফাতে লাগলো। আমি তাড়াতাড়ি কেচি সরিয়ে ওর সামনে যেতে লাগলাম, কিন্তু ও ভয়ে চিৎকার করে যাচ্ছে তো যাচ্ছেই, থামছেই না। ও পেছুতে পেছুতে খাটে বসে পড়েছে। আমি তাড়াতাড়ি ওর সামনে গিয়ে ওকে আমার সাথে জড়িয়ে ধরলাম, যাতে একটু শান্ত করতে পারি। জাঙ্কুক দেখো, আমি তোমাকে মারতে আসিনি, তোমার চুলগুলো পচা হয়ে গেছে না, তাই কেটে দিচ্ছিলাম। দেখো, আর একটু কাটতে পারলে তোমাকে আরো সুন্দর লাগবে, একদম গুড বয় লাগবে। কিন্তু ও আমাকে ছাড়ার জন্য চিৎকার করেই যাচ্ছে। এত বোঝাচ্ছি তাও থামছে না। কেমনটা লাগে? আমাকে হাত দিয়ে মারতে শুরু করেছে। আমি আর নিতে পারলাম না। ওকে ধাক্কা দিয়ে খাটে ফেলে ওর উপর বসে একটা ঝাড়ি মারলাম। এই ছেলে, একদম চিৎকার করবা না। সমস্যা কি? বলছি না মারবো না। এখন আমি তোমার চুল দাড়ি কাটবো। যদি একটু চিৎকার করেছো তাহলে তোমার খবর আছে। আমার কথা শুনে জাঙ্কুক চিৎকার করে কাঁদতে লাগলো। আল্লাহ, মাফ চাই, আর কি কি সহ্য করতে হবে। আচ্ছা সরি, আর বকবো না। দেখো, তুমি বাবু না, তোমাকে আমি আর বকবো না। দেখো, বাবুরা কিন্তু সব কথা শুনে। তুমি লক্ষ্মী বাবু, তোমার পুতুল বউয়ের কথা শুনবে না? একটু কথা শোনো। তুমি পচা, আমাকে বকেছো, সরো, আমাকে ধরবে না বলে আমাকে জোরে একটা ধাক্কা দিল। আমি আর তার সামলাতে না পেরে খাটের কোণায় গিয়ে বেশ জোরে বাড়ি খেলাম কপালে। রক্ত বের না হলেও সাথে সাথে ফুলে গেল কপালের একটা অংশ। মাথাটা কিছুক্ষণ হ্যাং হয়ে আছে, ব্যথার চোটে চোখে ঘোলা ঘোলা দেখছি। বেশ কিছুক্ষণ পর আমি উঠে বসলাম। প্রচন্ড ব্যথা করছে। ওর দিকে তাকিয়ে দেখি ও অশ্রুসিক্ত নয়নে আমার দিকে তাকিয়ে আছে, তবে ভয়ে গুটিসুটি মেরে বসে আছে। আমি চোখের পানিটা মুছে কাটা চুলগুলো নিচের থেকে উঠিয়ে
আস্তে করে ঘর থেকে বেরিয়ে আসলাম। তারপর বাড়ির বাইরে জবা গাছের নিচে বেঞ্চিতে এসে বসলাম। গাছের নিচে পড়ে থাকা ফুলগুলো কুড়িয়ে নিলাম। চোখে বারবার পানি এসে ভিড় করছে। কষ্টে দুঃখে মন চাইছে কোথাও পালিয়ে যাই। এগুলো সব আমার অহংকারের ফল। কলেজের এত ব্রিলিয়ান্ট ছেলেদের প্রপোজ উপেক্ষা করেছি কারণ আমি টপার বলে। পড়ালেখার ক্ষেত্রে আমি সর্বদা এগিয়ে। এইচএসসিতে ভালো রেজাল্ট করে মেডিকেলে ভর্তি হয়েছি। তখন নানা 2 লক্ষ টাকা দিয়ে ভর্তি করেছিলেন আমায়। মায়ের জমি বিক্রি করার টাকা ছিল তা, তাই মামাদের এত মাথা ব্যথা ছিল না। কিন্তু নানার মৃত্যুর পর ওনাদের কাছে আমি বোঝা হয়ে গেলাম। তাই তো 20 লক্ষ টাকার বিনিময়ে আমাকে এখানে দিয়ে গেছেন। ও না, ভুলেই তো গেলাম, আমি তো নিজ ইচ্ছাতেই ওকে বিয়ে করেছি। নাহলে কখন পালিয়ে যেতাম। ওর করা উপকারের প্রতিদান দিতে আমি ওকে বিয়ে করেছি। কিন্তু ওর অত্যাচারগুলো আর সহ্য হচ্ছে না। ভীষণভাবে কষ্ট দিচ্ছে আর বারবার নিজের ভাগ্যকে দোষারোপ করতে মন চাইছে। হঠাৎই খেয়াল হলো ওকে খুলেই আমি রুম থেকে বেরিয়ে এসেছি। কারো সাথে মারামারি না শুরু করে দেয়। তাই দৌড়ে আবার বাড়ির ভেতরে আসলাম। কাজের মেয়েদের মধ্যে একজন আফসোস করে বলছে, আহারে কি সুন্দর মাইয়াটার কি কপাল, এই পাগলের লগে বিয়া হইল। তখন দেখলাম কানতে কানতে বাইরে দৌড় দিল। কপালের দিকে তাকায় দেখি ফুইল্লা গেছে। কেন যে মাইয়াটার এই পাগলের লগে বিয়া করতে হইল? না পাইব স্বামীর ভালোবাসা আর না পাইব শান্তি। মায়ের খাইতে খাইতে জীবনটা শেষ হয়ে যাইব। হাতের মামা হাতের টাকার বিনিময় দিয়া গেছে। হাতেও লোভই আছে, নাহলে এমন পাগলের লগে কেউ বিয়া করে? ছোট সাহেবের টাকার কি অভাব আসেনি? তার লেগে বিয়া করছে। ডাইনিং এর উপর দিয়ে যাওয়ার সময় এসব কথা শুনে দাঁড়িয়ে গেলাম। এরা রীতিমতো আমার সম্মান নিয়ে, আমার বিবেক নিয়ে কথা বলছে, কিন্তু তাও আমি চুপ থাকলাম। চোখের পানি মুছে রান্নাঘরের ভেতরে প্রবেশ করতেই দুজন চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। আমি কোনো কথা না বলে জাঙ্কুকের জন্য খাবার নিয়ে বের হয়ে আসতে যাব, কিন্তু মনটা চাইলো জাস্ট একটা জবাব দিতেই হবে, নাহলে ভবিষ্যতে এরা আবার এসব নিয়ে আলোচনা করবে। তাই ওদের দিকে ঘুরে দাঁড়িয়ে কঠিন মুখ করে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। দেখুন, না জেনে না বুঝে কারো উপর দোষারোপ করা উচিত নয়। আর কাউকে নিয়ে সমালোচনা করার আগে তার সম্পর্কে খবর নিয়ে কথা বলবেন। এটা বলে খাবার নিয়ে উপরে চলে আসলাম। এসে দেখি জাঙ্কুক দরজার কাছে উকিঝুঁকি দিচ্ছে। আমাকে দেখেই সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আমি কোনো কথা না বলে ওর হাত ধরে এনে খাটে বসিয়ে ওর মুখের সামনে খাবার তুলে ধরলাম। ও কেমন মলিন মুখে অসহায় হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এত কিছু ভাবার সময় নেই, এখন মায়া দেখালে চলবে না। আমি ওর মুখে খাবারটা ধরেই আছি, ও না খেয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি এবার ঠোঁটের কাছে হাত নিতেই ও ফুপিয়ে কান্না করতে লাগলো। ঠোঁটগুলো কাঁপছে কান্নার তেড়ে। এত সুন্দর মানুষটা অযত্নে কেমন হয়ে গেছে। সুন্দর ঠোঁটগুলো ফেটে আছে, ফর্সা গায়ের রংটা শ্যামলা হয়ে গেছে, সুন্দর সিল্কি চুলগুলো রুক্ষ হয়ে আছে। পুরো বনের বন মানুষ লাগছে। কিছুক্ষণ পরে ও আমার থেকে খাবার গ্রহণ করলো। আমি ওকে খাইয়ে দিলাম, তারপর কোনো রকম নিজেও খেয়ে আসলাম। ও পিছে পিছে ঘুরছে, কিন্তু চুপচাপ, কোনো কথা বলছে না, শুধু আমার পিছনে পিছনেই হাঁটছে। খাওয়ার পর রুমে এসে বসলাম। ও সাথে সাথেই এসে বসলো। আমি কোনো কথা বলছি না, শুধু বসে বসে ওর কাণ্ড দেখছি। ও একটা পুতুল নিয়ে এসে আমার দিকে আরেকটু চেপে বসলো। তারপর পুতুলের সাথে কথা বলতে লাগলো। দেখো পুতুল, আমার পুতুল বউ আমার সাথে রাগ করেছে, কথা বলছে না। আমি ওকে মেরে মাথায় ব্যথা দিয়েছি না, তাই রাগ করেছে। আমি তো ইচ্ছে করে দেইনি বলো, ভয় পেয়ে দিয়েছি। তার জন্য না দাদা এসে বকা দিয়েছে, আমি তো তাও রাগ করিনি বলো। কিন্তু পুতুল বউ রাগ করে আছে এখনো। তুমি ওকে বলো যেন আমার সাথে কথা বলে। ও আরেকটু আমার দিকে এগিয়ে এসে আরো জোরে জোরে পুতুলকে এসব কথা বলতে লাগলো। আমার ব্যাপারটা বেশ হাসি পাচ্ছে। লোকটা এই অবস্থায় রাগ ভাঙাতে তৎপর। না জানি ভালো থাকলে কেমন করতো, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি আমার এখনো রাগ কমেনি। ওকে বুঝতে হবে ব্যথা দিলে আমি ব্যথা পাই, না হলে বারংবার আঘাত করতেই থাকবে। তাই কথা না বলার এই পদ্ধতি চালিয়ে যেতে থাকলাম। ওর সাথে থেকেও যদি ওর সাথে কথা না বলি তাহলে ওর খারাপ লাগবে। তাতে যদি ও এই মারামারি করাটা থামায়। ও অনেকক্ষণ পুতুলের সাথে কথা বললো, তাও আমি কোনো কথা বললাম না। আর একটু পাশে ঘেঁষে বসলো, আমার কাঁধে মাথা রাখলো। ও পুতুল বউ, কথা বলো না। তুমিও কি আমার পুতুলের মতো বোবা হয়ে গেলে? কথা বলবে না আমার সাথে? তুমিও কি আমার সাথে রাগ করে আমার থেকে চলে যাবে? আমি কোনো কথা না বলে মোবাইল হাতে নিয়ে দেখলাম কয়টা বাজে। এখন সকাল 11টার কাছাকাছি। তাই ভাবলাম ওকে গোসল করিয়ে দেব। ওর সাথে কোনো কথা না বলেই ওর হাত ধরে খাট থেকে নামিয়ে দিলাম।
তারপর গিয়ে আলমারি থেকে ওর জন্য গেঞ্জি ট্রাউজার নিয়ে নিলাম, সাথে একটা টাওয়াল নিয়ে ওর হাত ধরে ওয়াশরুমে ঢুকে পড়লাম। ওকে গোসল করার জন্য গেঞ্জি খুলতেই যাব, সেই সময় ও চিৎকার করে উঠলো, আমার জামা খুলছে কেন? আমার লজ্জা করে না বুঝি? তুমি যাও, আমাকে দাদা গোসল করিয়ে দেবে, যাও তুমি। এবার আমি চুপ থাকলাম, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে ওর গেঞ্জি খুলে দিতে লাগলাম। ও চিৎকার করছে বারবার, দাদাকে ডাকছে। আমি এবার চোখগুলো বড় বড় করে ওকে ভয় দেখাতেই ও চুপ হয়ে গেল। ওর গেঞ্জিটা ছোট বালতিতে রেখে ওর সামনে এসে দাঁড়ালাম। তারপর একটা লম্বা চুল কাটার মেশিন বের করলাম, ওইটা চালাতেও ভয়ে চিৎকার করে আমাকে জড়িয়ে ধরলো। এই সোজাকে ওর মাথার চুলগুলো একদম ছোট ছোট করে দিলাম, থুতনি ধরে মুখটা উঁচু করে দাড়ি গোফগুলো ছোট করে দিলাম। যাক, এখন লাগছে আমার টাকলা জামাই। সব শেষে সুন্দর করে গোসল করিয়ে দিলাম। ওকে গোসল করাতে গিয়ে আমিও একদম কাক ভেজা হয়ে গেছি। ওয়াশরুমে এনেছি শুধু ওর কাপড় চোপড়, আমার কোনো কাপড় চোপড় আনা হয়নি। ধুর, ভালো লাগে না। আমি ওকে মুছে গেঞ্জি পরিয়ে দিলাম, ট্রাউজারটাও নিজে পরেই বাথরুম থেকে বেরিয়ে এলো। ভিজে যখন গেছি গোসল করেই বের হব, টাওয়াল পরে বের হলে কি, ওর তো আর সেন্স নেই, সমস্যা হবে না। আর আমি রুমের গেট বন্ধ করে এসেছি। ওর সাথে কথা না বলে আস্তে করে ওকে ওয়াশরুম থেকে বের করে দিলাম। তারপর পুরোপুরি শাওয়ার নিয়ে জামা কাপড় ধুয়ে জাস্ট টাওয়ালটা পরে বের হয়ে আসলাম। এসে দৌড়ে আগে জানালার পর্দা লাগিয়ে বারান্দার গেট লাগিয়ে দিলাম। তারপর আলমারি থেকে তাড়াতাড়ি করে কাপড় চোপড় বের করে আবারও ওয়াশরুমের দিকে যাব, চোখ পড়লো ওর দিকে। জাঙ্কুক আমার দিকে হা করে তাকিয়ে আছে। জানিও মানসিকভাবে বিপর্যস্ত, তবু ওর এমন তাকিয়ে থাকা আমাকে কেমন যেন আড়ষ্ট করে তুলছে। আমি দ্রুত ওয়াশরুমে চলে গেলাম, তারপর 3 পিস পরে বের হয়ে আসলাম। বারান্দা থেকে কাপড় চোপড় এনে ভাঁজ করে আলমারিতে রাখলাম। চুলগুলো মুছতে লাগলাম আয়নার সামনে দাঁড়িয়ে। জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখি এখনো আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি ওকে টেনে চেয়ারে বসিয়ে আয়নার মধ্যে দেখলাম, এই তো এখন দুজনকে সুন্দর মানিয়েছে। যদিও পুরো ছোলা মুরগি থুকু ন্যাড়া ন্যাড়া লাগছে, তবু কি আর করার, আমি তো আর নাপিত না। আর তার উপরেও যেই কাণ্ড করলো, এত সুন্দর করে চুল দাড়ি কাটারও পসিবল ছিল না। জানি আমাকেও ভবিষ্যতে কাটাকুটি নিয়ে কাজ করতে হবে, তবে এসব না, মানুষের পেট কাটতে হবে। আফটার অল আমি একজন গাইনি স্পেশালিস্ট হতে চাই। কিন্তু এখন আফসোস হচ্ছে মেন্টালদের ডাক্তার হলে বেশি ভালো হতো। আচ্ছা, ওকে ডাক্তার দেখানো হয় না? কোনো ওষুধ তো খেতে দেয়নি এই 2 দিন। ওকে যদি ডাক্তার না দেখায় তাহলে সুস্থ হবে কিভাবে? এসব ভাবছিলাম এমন সময় জাঙ্কুক আমাকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরলো। কেন ধরলো বুঝলাম না, কিন্তু আমার কেমন যেন লাগলো ধরাটা। কেন যেন ওকে খুব স্বাভাবিক লাগতে শুরু করলো। আমার ঘুম পাচ্ছে পুতুল বউ, আমি ঘুমাবো। এই কথা বলেই জাঙ্কুক আমাকে এক প্রকার টেনে খাটে নিয়ে আসলো। তারপর হঠাৎ আমাকে শুয়ে আমার হাত টেনে আমার হাতে মাথা রেখে জড়িয়ে ধরলো। এত জলদি সব হলো, আমি হতভম্ব হয়ে গেলাম। ওর দিকে খেয়াল করে দেখি ও আমার গলার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি না এমন কেন করছে। হঠাৎ আমাকে একটু গভীরভাবে জড়িয়ে ধরতেই আমার বুকটা ধক করে উঠলো। কেমন একটা ভয় ভয় লাগছে, আর জড়িয়ে ধরাটাও অদ্ভুত লাগছে। জাঙ্কুক, তুমি কোল বালিশটা ধরে ঘুমাও। এমন করে ধরলে আমি তো নিঃশ্বাস নিতে পারবো না। জাঙ্কুক, এই জাঙ্কুক, পুতুল বউকে ধরে ঘুমাবো আমি। হঠাৎ কি হলো? পাগলের মতো বিহেভ কেন করছো জাঙ্কুক? দূর, কি যে বলি, ও তো পাগলই। এখন বাজে 12টা, তাই ভাবলাম আমিও একটু ঘুমিয়ে নিই। তাই আমিও ঘুমিয়ে পড়লাম। দুপুর 2টার দিকে ঘুম ভেঙে গেল। উঠে দেখলাম জাঙ্কুক বেশ জোরেই আলিঙ্গন করে ঘুমিয়ে আছে আমাকে। ওর মাথাটা আমার গলার মধ্যে ছিল। আচ্ছা, ও সুস্থ থাকলে কি খুব ক্ষতি হতো? তখন আমাদের সুন্দর একটা সংসার হতো। অবশ্য তখন উনি আমার মতো মেয়েকে বিয়ে করতেন না। আচ্ছা, জাঙ্কুক যদি কোনোদিন পুরোপুরি সুস্থ হয়, তখন কি আমারও একটা সুন্দর সংসার হবে? এই যে আমি ওর বউ, তা আমাদের মধ্যে কোনো ভালোবাসার শিক্ষিকায়ও নেই। ও তো বউকে তা বুঝেই না, বউয়ের ভালোবাসা কিভাবে দেবে। কিন্তু কিছুক্ষণ আগে যেভাবে জড়িয়ে ধরেছিল, মনে হয়েছিল এই বুঝে একদম স্বাভাবিক মানুষ হয়ে গেছে। কিন্তু ওর মধ্যে তো সেই সেন্সটুকুও নেই যে কিভাবে ভালোবাসতে হয়। আমার বরাবরই শখ ছিল আমার হাজবেন্ড খুব রোমান্টিক হবে। বিয়ের পর দুজন দুজনের ভালোবাসার দিনগুলো খুব আনন্দে পার করব। সুন্দর সংসার হবে। আমি হব ডাক্তার আর সে হবে বিজনেসম্যান। দুজন কাজ করতে করতে ক্লান্ত হয়ে ঘুরতে যাব কোনো এক অজানায়। তারপর দুজন ভালোবাসার কিছুদিন পার করে আবার ফিরে যাব ব্যস্ত শহরের কাজগুলোর দিকে। কথাগুলো ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আর দীর্ঘশ্বাসটা জানান দিল যে কিছু কিছু স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যায়। দুপুরের খাওয়ার জন্য জাঙ্কুককে ডাক দিলাম।
ও ওঠার বদলে আমাকে আরো শক্ত করে চেপে ধরলো। আমি এবার একটু জোরেই ডাক দিলাম, জাঙ্কুক ওঠো, খেতে যাবে না? ওহো। আমি এক প্রকার ওকে জোর করতে লাগলাম ওঠানোর জন্য, কিন্তু ও না উঠে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর হঠাৎই আমার কিছু বুঝে ওঠার আগেই ওর ওষ্ঠজোড়া আমার গায়ে ছোঁয়াতে লাগলো। আমি হতভম্ব হয়ে গেলাম। এই ছেলে করছেটা কি? এক প্রকার টেনে হিচড়ে আমার জামার গলাটা ছিঁড়ে ফেললো। ওর এমন উগ্র আচরণে আমার বলার ভাষায় হারিয়ে ফেলেছি। বিবেকে আসছে না ও এমন কেন করছে। তারপরও পাগলের মতো ওর ওষ্ঠজোড়া আমার গলার চারদিকে ছোঁয়াতে লাগলো। এবার আমার যেন হুঁশ আসলো। ও আমাকে কাছে টানতে চাইছে। ওর ব্রেন বাচ্চা সুলভ হলেও বিপরীত লিঙ্গের প্রতি ওর আকর্ষণ বোধটা এখনো প্রখর, কারণ ও যথেষ্ট বয়স হয়েছে। আমি ওকে এবার আমার থেকে সরানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলাম, কিন্তু ওর আক্রমণগুলো আমি ঠেকাতে পারছিলাম না। ও যথেষ্ট শক্তিশালী। আমি ওর সাথে অনেক ধস্তাধস্তি করেও নিজেকে ওর থেকে ছাড়াতে পারিনি। একটা সময় আমি নিস্তেজ হয়ে যাই। কি হলো এটা? কেন হলো? এটা হওয়া কি উচিত ছিল? আমাদের মধ্যে এই সম্পর্কটা হওয়া কি খুব দরকার ছিল? কি করলো এটা? আমি নিজের ভাগ্যকে মেনে নিয়ে ওর পাশ থেকে উঠে বসলাম। মাথা হ্যাং হয়ে গেছে আমার। শরীরে অনেক জায়গার মধ্যে আঁচড়ের দাগ, কামড়ের দাগ স্পষ্ট। ও অপরাধীর মতো মাথা নিচু করে বসে আছে। আমি আমার কষ্টগুলো সাইডে রেখে ওর দিকে তাকালাম। ওর গলা আর খালি বুকেও দাগ স্পষ্ট। আমি আস্তে করে ওকে টেনে নামিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওকে ফ্রেশ করিয়ে জামা পরিয়ে নিজে ফ্রেশ হয়ে 3 পিস পরে নিলাম। তারপর ওকে বসিয়ে বের হতে আসতে নিব, ও আমার হাত ধরে বলল, পুতুল বউ, আমি তোমাকে কষ্ট দিয়েছি? না, কষ্ট দাওনি, আদর করেছো। কথাগুলো বলতে গলা ভেঙে আসছিল, চোখ জোড়া জলে ভরে আসছিল। ও হঠাৎই কান্না করতে লাগলো। কি হলো? কান্না করছো কেন? এই যে এইখানে দেখো, এখানে রক্ত বের হচ্ছে। আমার গলার দিকে আঙুল দিয়ে ইশারা করলো। সামান্য, ঠিক হয়ে যাবে, আসো খাবার খাওয়াবো তোমাকে। ওর সামনে হাসলেও আমার মন মস্তিষ্ক যুদ্ধ চলছে। মন বলছে হাজবেন্ডই তো, সমস্যা কি? আর মস্তিষ্ক বলছে ও একটা বদ্ধ পাগল, আর কত অত্যাচার সহ্য করবি, এর থেকে ওকে রেখে চলে যা। এসব ভাবতে ভাবতেই দুপুরের খাবার খেয়ে নিলাম। ওকে খাইয়ে খাটে বসিয়ে দিলাম ওর পুতুল দিয়ে। তারপর ওর পাশে বসে রইলাম। ও খেলছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। কি সুন্দর বাচ্চাদের মতো খেলছে। একটু আগের করা কাজ যেন ওর মনেই নেই। আমারই ভুল, তখন টাওয়াল পরে আসার কারণে আমার উপরও আকর্ষণ বোধ করেছে, আর সেজন্য এমনটা করেছে। আচ্ছা, যাই হোক, আমারই তো বর, আমি ছাড়া আর কে ওকে দেখবে? পালিয়ে যাওয়ার কথা মাথায় আনা যাবে না। এরপর কয়েকদিন কেটে গেছে। আজকে আমার বিয়ের 1 সপ্তাহ চলছে। এই কয়েকদিন কলেজে যাওয়া হয় না। ও সবসময় শান্ত থাকে, কিন্তু মাঝে মধ্যে এত জিদ করে, সেগুলো সামলাতে আমি এক প্রকার হিমশিম খেয়ে যাই। যেমন আমাকে এমন ভাবে জড়িয়ে ধরবে যেন আমি কোলবালিশ। 2 দিন আগে দাদা চট্টগ্রামে গেছে, ওখানে কিছু কাজ আছে, তাই ওকে সামলাতে আরো বেশি কষ্ট হচ্ছে যে আমি নিজেই ভরকে যাই। আবার মাঝে মধ্যেই জিদ করে ধাক্কা মেরে দেয়। এই 1 সপ্তাহে প্রায় অভ্যস্ত হয়ে গেছে আমি এসবে। এই কয়েকদিন কলেজে যাওয়া হয় না, তাই ভাবলাম মেডিকেল থেকে ঘুরে আসি আর জাঙ্কুককেও ডাক্তার দেখিয়ে আনি। আমার কেন যেন মনে হয় দাদা ওর ট্রিটমেন্ট করাতে চান না। আমি ওদিন ডাক্তারের কথা বলতে এড়িয়ে গেছে কথাটা, তাই ভাবলাম আমি ওকে নিয়ে যাব চেক আপ করাতে। তাই সকালে ঘুম থেকে উঠে ওকে উঠিয়ে ব্রেকফাস্ট করিয়ে তারপর রেডি হয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম। শোনো জাঙ্কুক, একদম দুষ্টামি করবা না, আর চুপচাপ আমার হাত ধরে থাকবা, কোনো মতেই হাত ছাড়বে না, মনে থাকবে? আচ্ছা, কিন্তু আমরা কোথায় যাচ্ছি? ঘুরতে যাব, চলো। ওদের গাড়িটা নিয়ে মেডিকেলের সামনে পৌঁছে গেলাম। ও যেন খুব খুশি, বেশ অনেকদিন পর খোলা আকাশের নিচে আসতে পেরেছে। ওকে নিয়ে গাড়ি থেকে নামতেই ও আমার হাত আর ওনার কোনা ধরে হাঁটতে লাগলো। সবাই কেমন করে যেন তাকিয়ে আছে। আমি গিয়ে ডাক্তার ইয়নহুয়ের একটা টিকিট কাটলাম। উনি ব্রেন হ্যামারেজ ও মানসিক রোগীদের ডাক্তার, আর আমি যেহেতু এই মেডিকেলের স্টুডেন্ট, তাই সবার পরিচিত হওয়ায় আমার কোনো সমস্যা হলো না। ওকে নিয়ে ডাক্তার দেখাতে গেলাম। স্যার, আসবো? ওতে হ্যাঁ, আসো। তা কেমন আছো? বেশ অনেকদিন পর দেখছি। এই তো স্যার, ভালো। আপনার কি খবর? হ্যাঁ, আমিও ভালো। তাই ইনি কে? আমার হাজবেন্ড স্যার, ওর মানসিক সমস্যা হয়েছে, ওকে দেখাতেই আপনার কাছে আসা। কি বলো এগুলা? তোমার হাজবেন্ড? মানে বুঝলাম না। আসলে 2 বছর আগে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর থেকে এমন হয়ে গেছে।
সেটা বুঝলাম, কিন্তু তোমার হাজবেন্ড মানে বুঝলাম না। এটা একটু পার্সোনাল ম্যাটার স্যার, আপনি প্লিজ ওকে দেখুন। আমি জাঙ্কুকের হাত ধরে রেখেছি। অনেক বুঝিয়ে রাখতে হচ্ছে যেন ডাক্তারের উপর অ্যাটাক না করে। ডাক্তার ওকে দেখে কিছু টেস্ট দিল। আমি ওকে নিয়ে টেস্ট করিয়ে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে আবার আসলাম। যদিও কাউকে টেস্টের রিপোর্ট এত জলদি দেয় না, আমি এখানকার স্টুডেন্ট হওয়ায় কাজটা জলদি হয়ে গেল। ডাক্তার রিপোর্ট দেখে কিছু ওষুধ দিল আর চেক আপ করার জন্য পরের সপ্তাহে আবার আসতে বলল। তারপর আমি বেরিয়ে আসলাম। এই 2 ঘন্টা ওকে সামলাতে এক প্রকার হিমশিম খেতে হয়েছে। এর মাঝে বের হতেই আমার এক ক্লাসমেটের সাথে দেখা। সে আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করছে আমি কেন কলেজে আসছি না। কি রে তে, কলেজে আসছিস না কেন? আর সাথে এটা কে? এটা আমার হাজবেন্ড, কিছুদিন হলো বিয়ে হয়েছে, তাই কলেজে আসছি না। আচ্ছা থাক, আমি গেলাম বলে জাঙ্কুককে নিয়ে হাঁটা দিলাম, নাহলে ওর পাগলামি দেখলে ব্যাপারটা খুব খারাপ হবে। ও অনেকবার ডাকার পরেও আমি জাঙ্কুককে নিয়ে গাড়ির সামনে এসে ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি গাড়ি চালাতে। কিছুক্ষণ পর আমরা বাসায় চলে আসলাম। এসে ওকে গোসল করিয়ে আমিও গোসল করে নিলাম। তারপর ওকে দুপুরের খাবার খাইয়ে নিজেও খেয়ে নিলাম। বিকেলের দিকে ওকে নিয়ে বাগানে গেলাম। ওখানে গিয়ে ও দৌড়াদৌড়ি করতে লাগলো। আমি জবা গাছের নিচে বসে জবা ফুল কুড়িয়ে নিলাম। তারপর একটা ফুল কানের পিছে গুজে দিলাম। জাঙ্কুক এসে আমার থেকে ফুল নিয়ে উপরে ছুঁড়ে মারছে, আবার কুড়িয়ে আনছে, আবার ছুঁড়ে মারছে। অনেক হাসছে। কি সুন্দর সেই হাসি, শুদ্ধতম পুরুষের শুদ্ধতম হাসি। আফটার অল আমার হাজবেন্ড, যেমনই হোক ওকে ভালোবাসতেই হবে। আর এমন একটা বাচ্চা সুলভ ছেলেকে ভালো না বেশে থাকাই যায় না, যার মধ্যে নেই কোনো ছলা কলা, নেই কোনো পাপ। এই যে মাঝে মধ্যে আমাকে ওর খুব কাছে টেনে নেয়, তখন মনে হয় ও সুস্থ হলে কতই না ভালো হতো, আমাদের সুন্দর একটা সংসার হতো। সন্ধ্যা গড়াতেই ওকে নিয়ে ঘরে ঢুকলাম। ওর হাত মুখ ধুয়ে দিয়ে সুন্দর করে খাইয়ে দিলাম। একদম বাচ্চাদের মতো হাত পায়ে বালি দিয়ে মাখামাখি অবস্থা করে রেখেছে। দিনগুলো আমাদের এভাবে কাটতে লাগলো। দাদাজান আসার পর তাকে আমি জানাই ওকে ডাক্তার দেখানোর কথা। উনি কেমন রাগী ভাবে তাকিয়েছিলেন। আমি বুঝলাম না কেন উনি জাঙ্কুককে ডাক্তার দেখাতে চান না। সঠিক সময় জাঙ্কুককে দেখভাল করে খাওয়া, ওষুধ, গোসল সব ঠিকঠাক করে আমি রোজ নিয়মিত ক্লাসও করতে থাকি। আমি যখন ক্লাসে থাকি জাঙ্কুক তখন দাদার কাছে থাকে, কিন্তু আমাকে ছাড়া অনেক জ্বালাতন করে দাদাকে। আমি কলেজ থেকে আসলে অভিমান করে বসে থাকে। তারপর ওকে জড়িয়ে ধরলেই আবার রাগ কমে যায় ছেলের। বিয়ের 2 মাস হয়ে আসছে, কিন্তু জাঙ্কুকের কোনো পরিবর্তন হচ্ছে না। এত ট্রিটমেন্ট করিয়ে কোনো লাভ হচ্ছে না। আমি কলেজে বসে ভাবছি অন্য ডাক্তার দেখাতে হবে। ডাক্তার ইয়ন হয়ে ট্রিটমেন্ট তো কাজ হচ্ছে না। তাই বাসায় গিয়ে ওকে নিয়ে আর দাদাকে নিয়ে একজন ডাক্তারের কাছে গেলাম। দাদা বারণ করলেও তাকে সাথেই নিলাম। কিন্তু হঠাৎই আমাদের গাড়ির সামনে মস্ত বড় এক ট্রাক চলে এলো। তারপর আমার কিছুই মনে নেই। যখন আমার হুঁশ আসে আমি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি। আমার তেমন ক্ষতি না হলেও মাথার মধ্যে ব্যথা পেয়েছি খুব। কিন্তু দাদার খবর শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। তিনি নাকি স্পট ডেড। গাড়ির ড্রাইভারের অবস্থাও তেমন ভালো না। জাঙ্কুকের খবর জানতে চাইলে ডাক্তার জানালো ওর অবস্থা তেমন খারাপ না, কিন্তু মাথার মধ্যে আঘাত এসেছে আর হাতেও একটু ব্যথা পেয়েছে। ডাক্তার ওর হুঁশ আসার অপেক্ষা করতে বলল। আমি ওর পাশে বসে আছি। দাদার মৃত্যুর খবর শুনে আমি খুবই ভেঙে পড়েছি। ওই বাড়িতে আমাকে দেখে রাখার মতো একটা মানুষই তো ছিল, যে সবসময় আমাকে আগলে রাখার চেষ্টা করত। আমার জন্য দাদার আজ এই অবস্থা। না আমি দাদাকে জোর করতাম, না দাদা আসতো, আর না এই দুর্ঘটনার কবলে পড়তো। আমি এসব ভাবতে ভাবতে জাঙ্কুকের বেডের সামনে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। হঠাৎই জাঙ্কুকের কথা শুনে আমি ভরকে গেলাম। হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে আছি।